নমস্কার বন্ধুরা, একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প, জন্মের ইতিহাস। খোকার আসার যখন মাস কয়েক বিলম্ব ছিল, মধ্যরাত্রি পর্যন্ত দুজনের জল্পনা কল্পনার আর বিরাম থাকিত না। তার অর্ধেক বাস্তব, অর্ধেক অবাস্তব এবং প্রায় সমস্তটাই স্বপ্নবৎ মনোরম। এহেন আশ্চর্য সম্ভাবনা যেন জগতের আর কোনো নরনারীর জীবনে আজ পর্যন্ত দেখা দেয় নাই। 3 বছর ধরিয়া তাহাদের যে অনন্য সাধারণ প্রেম বসন্তের ফুলবনে পথভোলা পথিকের মতো লক্ষ্যহীন, দায়িত্বহীন, বাধাহীন অবস্থায় ঘুরিতেছিল, আজ লক্ষ্যের সন্ধান পাওয়া মাত্র সে প্রেম তাহাদের স্বর্গ, মর্ত, অতীত, ভবিষ্যৎ ইতিহাসে সকল প্রেমের মধ্যে অতুলনীয় হইয়া গিয়াছে। লণ্ঠন নিভাইয়া সুলতা তেলের প্রদীপ জ্বালিয়াছে। তাহারা ঘুমাইয়া পড়িবার পরেও ঘরের কোণে এ দীপ জ্বলিতে থাকে। খানিকক্ষণ আবল তাবল বকিবার পরে বিকাশ বলে, বউ অনেকের থাকে সুলতা, কিন্তু তোমার মতো বউ। সুলতা মনে মনে বলে, কত জন্মের তপস্যা আমার, সেটা তো দেখতে হবে। বিকাশের একটু উচ্ছ্বাস জাগে। আন্তরিক নাটকীয় সুরে সে বলে, না সুলতা, তুমি শুধু আমার প্রিয়া নও, প্রিয়ারও বেশি। ঠিক যে তুমি কি তা অবশ্য আমি বলতে পারি না, কিন্তু বেশ বুঝতে পারি তুমি প্রিয়ারও অতিরিক্ত কিছু। লজ্জায় সুলতা হাসে, বলে, দেখো এত বাড়িও না, এতদিন বাইরের লোকে স্ত্রৈণ বলেছে, এবারে কিন্তু তাহলে আমিও বলতে শুরু করব। বিকাশ বলে, বলো না, গলা বুঝে আসবে। স্ত্রীকে যে দুর্ভাগারা ভালোবাসতে পারে না, তারাই পরকে স্ত্রৈণ বলে গাল দেয়। তুমি কি ও কথা বলতে পারো? সুলতার চোখ ছলছল করিয়া আসে। স্ত্রীকে যে দুর্ভাগারা ভালোবাসিতে পারে না, তাহারা সুলতার অজানা জগতের মানুষ। পাশের বাড়িতেই চরম দৃষ্টান্ত রহিয়াছে। কি কান্নাই বউটা এক একদিন কাঁদে। ভালোবাসুক আর না বাসুক, স্ত্রীকে যার অমনভাবে কাঁদিতে হয়, সে দুর্ভাগা বই কি। ভালোবাসার ভবিষ্যৎ ভাগবাটোয়ারা নিয়া রোজ তাহাদের তর্ক হয়। সুলতা স্বীকার করে না তার ভালোবাসার সীমা আছে। ছেলেকে ভালোবাসা দিতে হইলে স্বামীর ভাগটা ছাটিয়া ফেলিতে হইবে, এ কথা শুনিলে তাহার হাসি পায়। তোমার জন্য যে ভালোবাসা, সে তোমারই থাকবে গো। খোকার জন্য নতুন ভালোবাসা জন্মাবে, তুমিই বরং আমাকে আর তেমন। দেখো, খোকাকে নিয়ে আমার দিকে যখন তাকাবারও সময় পাবে না। এমনই সব অর্থহীন কথার খেলা, অথচ ইহারি ভিতর দিয়া দুজনের যে অনির্বচনীয় মিলন ঘটিয়া চলে। প্রেরণার মুহূর্তেও কি কোনো কবি কোনোদিন তার মানসীর সঙ্গে তেমন মিলনের স্বাদ পাইয়াছেন? যে কাঁথাটা ধরেছিলে শেষ হলো, একটু বাকি আছে, আজ হয়ে যেত। ঠাকুরজি এমন ঠাট্টা শুরু করলো। মিনুর খোকার জন্য মা আর কাঁদে না, দেখেছ? দেখেছি বই কি, কেন বলো তো? তোমার খোকার পথ চেয়ে আছেন। তোমার যে খুকিও হতে পারে, এ কথা কিন্তু মার মনেও পড়ে না। তোমার পরে? আমি হার দিয়ে খোকার মুখ দেখব সুলতা। মা যে হার দেবেন ঠিক করেছেন? ও হ্যাঁ, মনে ছিল না। আমি তবে কি দেব বলো তো? ওর মাকে একটু ভালোবাসা দিও। এমনই ভাবে তাহারা কথার পিঠে কথা গাঁথিয়া চলে। কখন যে তাহা হাস্য পরিহাসে দাঁড়াইবে, কখন গভীর আলোচনার রূপ নিবে, কিছুরই স্থিরতা থাকে না। দুজনের মনেই যেন স্বয়ংক্রিয় গ্রামোফোন ও এক স্তূপ রেকর্ড রয়েছে। কীর্তনের পরেই কমিক গান বাজিয়া যায় এবং গ্রামোফোনের প্রথম শ্রোতা বালক বালিকার মতো, তাহাতেই তাহাদের সবিস্ময় পুলকের অন্ত থাকে না। শেষ রাত্রে হঠাৎ সুলতার ঘুম ভাঙাইয়া খোকা কার মতো দেখিতে হইবে এবং কি নাম রাখিলে সমবেতভাবে দুজনের পছন্দের মর্যাদা থাকিবে,
এ আলোচনা আরম্ভ করা বিকাশের কাছে কিছুমাত্র আশ্চর্য মনে হয় না, কিন্তু দিন ঘনাইয়া আসার সঙ্গে সঙ্গে তাহাদের ছেলে মানুষই আলোচনা কমিয়া যায়। একটা ভয়ঙ্কর বিপর্যয় ঘটিবার প্রতীক্ষায় সুলতার দেহ যেন অস্থির অস্থির করে, মনে তেমনি একটানা ভয় বাসা বাঁধে। স্বামীর একটা হাত বুকে চাপিয়া সে অনেক রাত্রি অবধি নীরবে জাগিয়া থাকে। বিকাশ তাহার বক্ষের দ্রুত স্পন্দন অনুভব করে। ভয় কি সুলতা? সুলতা আরো শক্ত করিয়া তাহার হাত চাপিয়া ধরে। কথা বলিতে গিয়া তাহার মুখ দিয়া কথা বাহির হয় না। আত্মীয় পরিজন সকলের মুখে অল্প বিস্তর চিন্তার লক্ষণ দেখা দেয়। বয়স্করা মাঝে মাঝে গম্ভীরভাবে নানা রকম পরামর্শ করেন। মন্থর গতিতে আগামী ঘটনার জন্য প্রস্তুত হওয়ার আয়োজন চলিতে থাকে। বিকাশের বিধবা মা কালীর কাছে মানত করেন, ভালোই ভালোই একটি খোকা দিও মা, খোকা দিও, জোড়া পাঁঠা দিয়ে পুজো দেব। কোথা হইতে গোটা তিনেক মাদুলি সংগ্রহ করিয়া পুত্রবধূর বাহুতে বাঁধিয়া দিয়াছেন। কিন্তু শুধু কি মাদুলির উপরে নির্ভর করিয়া থাকা যায়? মা কালীর ঘাড়েও দায়িত্ব চাপাইয়া তিনি স্বস্তি খোঁজেন। কি জানি কি হইবে, একবার ভালোই ভালোই হইয়া গেলে পরের বার অনেকটা নিশ্চিন্ত থাকা চলে, প্রথমবারেই যত ভয়। আপিসের কাজে বিকাশের মন বসে না, চলিতে বারবার কলম থামিয়া যায়। সময় যেন ভ্রূণ ভারবাহী মন্থর গমনা অলস বধূ। বাহিরে কোনোদিন রোদ ওঠে, কোনোদিন মেঘের ছায়া পড়ে, কোনোদিন অবিশ্রাম ধারাপাত হয়। ফ্যানের বাতাসে কাগজপত্র মৃদু শব্দ করিয়া নড়িতে থাকে। চোখ বুজিলে মনে হয় কোড়া তাঁতের শাড়ি পরিয়া সুলতা কাছে আসিয়া দাঁড়াইয়াছে। সুলতার নিকট হইতে কয়েক ঘণ্টার জন্য দূরে থাকাটাও বিকাশের কাছে আজকাল অভিনব হইয়া উঠিয়াছে। দুর্ভাবনার মধ্যে সুলতার সঙ্গ যে এমন নিবিড়ভাবে সে অনুভব করিতে পারে, মমতার এমন সব অভূতপূর্ব অনুভূতির সন্ধান সে পায় যে তাহার মনে হয় শুধু সুলতার নয়, নিজেরও অনেক আশ্চর্য গোপন পরিচয় ধরা পড়িতেছে। এ অমৃত যে একদিন ভালোবাসার ভিত্তিগত দৈহিক প্রয়োজনেই সীমাবদ্ধ ছিল, বিকাশ তাহা বিশ্বাস করে না। তাহার মনে হয় বহুকাল ধরিয়া সে শুচিশুদ্ধ তপস্যা করিয়াছিল, এতদিনে সিদ্ধির সম্ভাবনা দেখা দিয়াছে। মানুষের প্রতি, মানুষের যুগধর্মের প্রতি বিকাশের কৃতজ্ঞতার সীমা থাকে না। স্ত্রীকে সে আজ সত্যিই শ্রদ্ধা করে। সুলতার মনে হয় সে যেন নেশা করিয়াছে, আনন্দের নেশা, আতঙ্কের নেশা, প্রাণ ধারণের নেশা। স্বামীর অতিরিক্ত ভালোবাসার কথা একান্তে বসিয়া ভাবিতে গেলে কোথায় যেন তাহার একটু বাধিত, মনে হইত ইহাকে প্রাপ্য মনে করা অনুচিত, এত বেশি করিয়া পাওয়া অন্যায়। হাজার পাওনার কাছে দাবিকে ছোট বলে মনে হয় না। নিজের মূল্য নিজের কাছেই সুলতার অনেকখানি বাড়িয়া গিয়াছে। দুপুরটা ঘরে বসিয়া কাঁথা সেলাই করিতে করিতে অলসভাবে দেয়ালে ঠেস দিয়া সুলতার চোখ বুজে। এই ঘরে সে 3 বছর ধরিয়া বাস করিতেছে। 3 বছরের ইতিহাসে এ ঘর যেন ঠাসা, বাতাসে যেন পুরনো মাটির গন্ধ। এই ঘরেই তার প্রথম স্বামী স্পর্শ জুটিয়াছিল। সেদিনের বুক দুরু দুরু পুলক আবার ফিরিয়া আসিয়াছে। আকাশের অশ্রু ছাঁকা সূর্যালোক যেমন আকাশের গায়েই রামধনু আঁকিয়া দেয়, আত্মীয় বিচ্ছেদের বেদনায় পরমাত্মীয়ের সোহাগ মনে সেদিন তেমনই রং মিশাইয়াছিল। ভ্রূণ স্পন্দনে যেন তাহারই চঞ্চল চেতনা। তারপর একদিন দুপুরে খাইতে বসিয়া সুলতা খানিক্ষণ মাখা ভাত নিয়া নাড়াচাড়া করিল। শেষে পাংশু মুখে হাত গুটাইয়া বসিয়া রহিল। মৃন্ময়ী বলিল, ও কি বউ, খাও, ভারী মাসে আবার কিসের অরুচি? স্নেহলেশ শূন্য কণ্ঠ, এবং তাহাতে বিস্ময়ের কিছু নাই। তার হৃদয়ে স্নেহ নাই, মমতা নাই। ঘুমনো আগ্নেয়গিরির মতো তার বুক ভরা শুধু জ্বালা। স্বামী তাহাকে নেয় না। এই সেদিন 5 বছরের ছেলেটা মরিয়াছে। সহ্যের অতিরিক্ত বলিয়া তাহার শোক আজ আর বেদনার ব্যাপার নয়, মনের বিকার
হৃদয়ের রুক্ষতা। সুলতা বলিল, আমার গা কেমন করছে ঠাকুরজি, বড্ড খারাপ লাগছে। বলো কি বউ, বলিয়া মৃন্ময়ীর যেন বিস্ময়ের সীমা রহিল না। ক্ষণকাল একাগ্র দৃষ্টিতে সে ভাতৃবধূর মুখখানি নিরীক্ষণ করিল। কতকাল পরে তাহার শুষ্ক চোখ দুটি আজ আবার জলে ভরিয়া উঠিতে চায়। মুখ ফিরাইয়া নিয়া হঠাৎ অনাবশ্যক শব্দ সহকারে মৃন্ময়ী হাঁকিল, ও মা, মা শুনছ? বউয়ের শরীর কেমন করছে, দেখে যাও। মা পুজোয় বসিয়াছিলেন, তাড়াতাড়ি একটা প্রণাম সারিয়া উঠিয়া আসিলেন। বলিলেন, কি বৌমা, কিরকম বোধ করছ? কিরকম যে বোধ করিতেছে সুলতা নিজেই তাহা বোঝে না। শাশুড়িকে বলিবে কি? দেহের প্রত্যেকটি অণু যেন আপনাকে কেন্দ্র করিয়া পাক খাইতে আরম্ভ করিয়াছে। মাথাটা এমন ভারী যে মাটিতে না নামাইলে খসিয়াই পড়িবে বোধ হয়। অজস্র এলোমেলো চিন্তা জড়াজড়ি করিয়া মনের মধ্যে আসা যাওয়া শুরু করিয়াছে। সে করুণ সুরে বলিল, কেমন যেন লাগছে মা, অস্থির অস্থির করছে। মা চিন্তিত মুখে বলিলেন, কি জানি, এখনো কিছু বলা যায় না। ঘরে গিয়ে তুমি বরং শুয়েই থাকো বৌমা, খেয়ে আর কাজ নেই। ব্যথা ট্যাথা টের পাওয়া মাত্র আমায় কিন্তু জানিও বাছা, দাই ডাকতে হবে, বিকুর কাছে খবর পাঠাতে হবে। সুলতার ইচ্ছা হইল সে বলে, দাই ডাকিতে লোক যাক, বিকাশের কাছেও লোক ছুটুক, যত কিছু আয়োজন দরকার সব সমাপ্ত হইয়া যাক। ডাক্তার ডাকার কথাটা তো শাশুড়ি কই উল্লেখ করিলেন না। শুধু দাইয়ের উপরে ইহারা নির্ভর করিয়া থাকিবে নাকি? বিকাশ বলিয়াছে, দরকার হোক বা না হোক, ভগবান করেন যেন দরকার না হয়। প্রথম হইতেই একজন ডাক্তার আনিয়া বসাইয়া রাখিবে। কিন্তু সে খবর পাইয়া আপিস হইতে আসিবার পূর্বেই যদি ভয়ানক কিছু ঘটিয়া যায়, সে যদি অজ্ঞান হইয়া পড়ে, যদি মরিয়া যায়। মৃন্ময়ী তীব্র দৃষ্টিতে সুলতার মুখের ভাব পরিবর্তন দেখিতেছিল। ঠোঁট ভাঙিয়া হাসিয়া বলিল, বউয়ের মুখ দেখেছ মা, যেন ফাঁসি যাচ্ছে। 60 জন্ম ছেলে বিয়ে কাটবে, মেয়ে মানুষের এতে এত ভয় কিসের শুনি? মা বলিলেন, আহা তুই চুপ কর মিনু। মৃন্ময়ী উদ্ধতভাবে বলিল, কেন চুপ করব? হক কথা বলবো, তার আর চুপ করা করি কি? সুলতা চোখ ছলছল করিয়া চাহিয়া রহিল। মা বলিলেন, যাও বৌমা, তুমি শুয়ে থাকো গে, ভাত তো মুখেও করলে না, একটু গরম দুধ খাবে? সুলতা মাথা নাড়িল। মৃন্ময়ী বলিল, খোকা যখন হয়, আমার শাশুড়ি আমায় 1 বাটি দুধ গিলিয়েছিল মা, শেষে মরি আর কি বমি করে। সুলতা ঘরে গিয়া শুইয়া পড়িল। বারদুই অকারণেই তাহার সর্বাঙ্গ রোমাঞ্চিত হইয়া উঠিল। চোখ বুজিয়া সে ভাবিতে লাগিল, ও কি ঠিক সময়ে আজ আসতে পারবে? সকালবেলায় শরীর ভালো ঠেকছিল না, কেন বললাম না তখন? ছোট ননদ সুধাময়ী পাড়া বেড়াইতে গিয়াছিল। ফিরিয়া আসিয়া সন্তর্পণে বিছানার একপাশে বসিল। কানে মুখ রাখিয়া চুপি চুপি বলিল, বৌদি, সেই যে বলবে বলেছিলে, এবারে বলো। সুলতা অবাক হইয়া গেল। কিশোরী মেয়ের একই কৌতূহল। বিবাহের কথায় যে এখনো ভালো করিয়া লজ্জা পাইতে শেখে নাই, সে জানিতে চায় পৃথিবীর আলো বাতাসের ডাকে খোকা সাড়া দিতে চাহিলে জননীর কেমন লাগে। মাংসের সীমানায় আলোর জন্মেরও পূর্বেকার যে আদিম অন্ধকার নিয়া মানুষ পৃথিবীতে আসে, পৃথিবীর আলো কোনোদিনই যে অন্ধকারের নাগাল পায় না। চিতাগ্নির পথে যে অন্ধকার আবার আলোর জবনিকার ওপারে চলিয়া যায়, সেই অন্ধকারে শিশুর অস্তিত্ব সুধার মনে জিজ্ঞাসা জাগায় না। জীবনের আরম্ভ তাহার কাছে শিশু ভূমিষ্ঠ হইবার পরে, আতুরে। সে শুধু জানিতে চায় ওই আরম্ভটা কেমন, শিশুর কাছে উহা কেমন লাগে। আকস্মাৎ চারিদিকে আলো ও শব্দের সমারোহ তাহার নিজের একদিন কেমন লাগিয়াছিল। যে মা হইতে বসিয়াছে, তাহার অনুভূতির মধ্যে সে এই দুর্বোধ্য ঝাপসা কৌতূহলের সমাপ্তি খোঁজে। গতকল্য বেশ মনে পড়ে, গত বৎসর এতটুকু অস্পষ্ট নয়। এই উজ্জ্বলতা কমিয়া কমিয়া সীমান্তের কাছে স্মৃতি শুধু কয়েকটা
অস্পষ্ট বিচ্ছিন্ন ঘটনা, তাহার পরেই এক অদ্ভুত রহস্য ভরা কুয়াশা। সুধা জানিতে চায় ওই রহস্যের মধ্যে সে কি ছিল। জবাব না পাইয়া তাহার রাগ হইয়া গেল। বলিল, বলবে না তো? আচ্ছা, নাই বললে। সুলতা বলিল, বলছি, বড় মাথা ধরেছে। সুধা হতাশ হইয়া বলিল, শুধু এই? আর ভয় করছে। ভয়? মনে হইল এবারে যেন সুধা তার প্রশ্নের সদুত্তর পাইয়াছে। চোখ বড় বড় করিয়া সে বলিল, ভয় করছে বৌদি? ভারী আশ্চর্য তো। বলিয়া কিশোরী মেয়েটি এক মুহূর্তে গম্ভীর, বিষণ্ণ ও চিন্তিত হইয়া উঠিল। বিকেলের দিকে আর সন্দেহের অবকাশ রহিল না যে আজ রাত্রির অন্ধকারেই আকাশে একটি নতুন জন্ম তারকা দেখা দিবে। ক্লিষ্ট স্বরে সুলতা বলিল, সুধা ভাই, মাকে বলো ওর কাছে লোক যাক। সুধা বলিল, দাদার আসবার সময় হয়েছে, এক্ষুনি এসে পড়বে। সুলতা খানিকক্ষণ চুপ করিয়া রহিল। বাড়াবাড়ি করিতে লজ্জা বোধ হয়, কিন্তু কি করিয়াই বা চুপ করিয়া থাকা যায়? ছেলের চেয়েও স্বামীর জন্য প্রতীক্ষা করিয়া থাকাটাই তাহার কাছে অধিকতর দুঃসহ হইয়া উঠিয়াছে। এই কথাটা ইহাদের সে বোঝায় কেমন করিয়া? খানিক পরেই সুলতা আবার বলিল, কিন্তু আপিস থেকে ও যদি কোথাও চলে যায় ভাই, কোনো বন্ধু যদি বায়োস্কোপে ধরে নিয়ে যায়, কি হবে তাহলে? মৃন্ময়ী সারা দুপুর বারবার ঘরের সম্মুখ দিয়া যাতায়াত করিয়াছে। সুলতার এ কথাটা সে শুনিতে পাইল। উঁকি দিয়া বলিল, কি আর হবে তাহলে? পৃথিবীর রসাতলে যাবে। সে পুরুষ মানুষ, এসে তোমার কাছে কি করবে শুনি? আমরাও ছেলে বিয়েছি বউ, এমন বেহায়াপানা কখনো করিনি। সে অতীত কথা, মনে হয় এ জন্মে বোধহয় ঘটে নাই। কি যন্ত্রণার মধ্যেও বাহিরে স্বামীর অস্থির পদচারণার বিষয়ে সচেতন হইয়াছিল, আজ তাহা অস্পষ্ট মনে পড়ে মাত্র। সেই খোকা আজ নাই, সেই স্বামী আর খবর নেয় না। অস্পষ্ট ভাবেও সেই শীতের রাত্রির কথা যে স্মরণ আছে, ইহাই যেন আশ্চর্য। হয়তো আজ রাত্রে আর অস্পষ্ট থাকিবে না, কে বলিতে পারে? বউ যখন ব্যথায় কাতরাইতে আরম্ভ করিবে, তাহার চিত্তেও হয়তো অচেতনার স্পর্শ লাগিবে। বুকের মধ্যে চঞ্চল পদে একজন হাঁটিয়া বেড়াইবে, বিনিদ্র রজনী আর পোহাইতে চাহিবে না। মৃন্ময়ীর সর্বাঙ্গ জ্বালা করিতে লাগিল। সিঁড়ি ভাঙিয়া ভাঙিয়া তাহার পা দুটি শ্রান্ত হইয়া পড়িয়াছিল। রোয়াকে পিড়ি পাতিয়া বসিয়া সে ভাবিতে লাগিল, আজ রাত্রিটা কোথায় কাটাইয়া আসা যায়? পাড়ার কাহারও বাড়িতে হোক, ভবানীপুরে পিসিমার বাড়িতে হোক, এ বাড়ির সমারোহের সংবাদ যেখানে আজ পৌঁছাইবে না। ছোট বাড়ি, অন্দরে গা ঘেঁষা বৈঠকখানা। ভিতরের দিকের দরজায় একটি মুখ উঁকি দিতেছিল। মৃন্ময়ীকে চাহিতে দেখিয়া চাপা গলায় বলিল, বিকুদা বাড়ি আছে? মৃন্ময়ী তীব্র কণ্ঠে বলিল, যান যান আপনি। চাষা এতক্ষণ অবধি ছাদে রোদের মধ্যে দাঁড়াইয়া মুখে কালিমার ছাপ পড়িয়াছিল, আরও একটু কালো হইয়া মুখখানা সরিয়া গেল। মৃন্ময়ী ধীরে ধীরে দোতলায় উঠিয়া গেল, কপালে সিঁদুর পড়িতে। সিঁদুরের ফোঁটার অভাবে তার কপাল সুরসুর করিতেছিল। কপালই বটে, সাদা হাড়ের উপরে খানিকটা টান করা সাদা চামড়া ছাড়া আর কিছুই নয়। সিঁদুরের টিপ পড়িয়া মৃন্ময়ী আয়নায় মুখ দেখিল। মনে হইল কপালটা তাহার এমনই সাদা যে লাল সিঁদুরের চেয়ে কালো কাজলের ফোঁটা হইলেই যেন মানাইত ভালো। স্কুল হইতে ফিরিয়া বাড়িতে পা দেয়া মাত্র পাঁচু টের পাইল, বাড়ির আবহাওয়া ভয়ঙ্করভাবে বদলাইয়া গিয়াছে। বারান্দায় স্টোভ জ্বলে নাই, বৈকালের জলযোগের কোনো আয়োজন দেখা যায় না। একটা চাপা চাঞ্চল্য যেন চারদিকে জমাট বাঁধিয়া আছে। প্রাইজ বিতরণের দিনে স্কুলে ম্যাজিস্ট্রেট সাহেব আসিবার আগে যেমন হয় তেমনই। পশ্চিমের ছোট অন্ধকার ঘরখানা ইতিপূর্বে একদিন পরিষ্কার করা হইয়াছিল। এই অবেলায় দিদিমা আবার সে ঘরের মেঝে মুছিতেছেন। দিদিমার মুখের ভাব অন্ধকার ঘরখানার মতোই সন্দেহজনক। বড় মাসির মুখের রুক্ষতা যেন আরও বাড়িয়াছে। ছোট মাসি বসিয়া আছে
মামির শিয়রে। কি শিথিল অবসন্ন মামিমার পা গুটাইয়া শুইবার ভঙ্গি। কাহাকেও প্রশ্ন করিবার প্রয়োজন হইল না। পাঁচু মুহূর্তের মধ্যে সবই বুঝিতে পাইল। বইখানা হাতে বিস্ফারিত চোখে সে সুলতার দিকে চাহিয়া রহিল। উত্তেজনায় তার ছোট বুকখানির মধ্যে ঢিপ ঢিপ করিতেছিল। ঘরে সে ঢুকিতে পারিল না। চৌকাঠ ডিঙাইবার ক্ষমতা সে আজ হারাইয়া ফেলিয়াছে। সুধা বলিল, কি রে পাঁচু? পাঁচু সলজ্জে হাসিয়া সরিয়া গেল। বারান্দার মাঝখানে দাঁড়াইয়া সে ভাবিয়া পাইল না কোন দিকে যাইবে। এবারের কোন ঘরে আজ তাহার কি প্রয়োজন। মার জন্য পাঁচুর আজকে সহসা বড় কষ্ট হইতে লাগিল। তাহার দুই চোখ জলে ভরিয়া গেল। তাহার মা থাকিলে মামিমা তাহাকে এমনভাবে শাস্তি দিতে পারিত না। দাইয়ের কাছে খবর গিয়াছিল। একটা কাপড়ের পুঁটলি হাতে পান চিবাইতে চিবাইতে সে আসিয়া দাঁড়াইল। পরনের মোটা কাপড়খানা তাহার যেমন নোংরা তেমনই দুর্গন্ধ। তা কাজটাও তাহার অতিশয় নোংরা বইকি। হাতে মুখে সে অনেকগুলি উল্কির ছবি আঁকিয়াছে। গায়ের রং এত কালো যে আরেকটু কালো হইলে উল্কিগুলি দেখা যাইত কিনা সন্দেহ। কোনো দিকে দৃকপাত নাই। স্বয়ং বিধাতার সৃষ্টিকার্যে সহায়তা করিতে করিতে তাহার প্রচুর আত্মপ্রত্যয় জন্মিয়াছে। আসিয়াই হাঁকিল, গিন্নিমা কোথায় গো? মা উপর হইতে নামিয়া আসিলেন। দাই বলিল, এসলাম তো গিন্নিমা, ওদিকে যে আবার ফ্যাকড়া বাঁধল। মা শঙ্কিতা হইয়া বলিলেন, কি আবার ফ্যাকড়া বাঁধল বাছা? হই ও পাড়ার ভূষণবাবুর মেয়েরও আজকে ব্যথা উঠেছে। আমার হাত ধরে কি টানাটানি না করলে। দত্তমশাই নিজে লজ্জায় মরি গিন্নিমা। বললে তুমি থাকলে বুকে ভরসা পাই রাখির মা। ভালোই ভালোই খালাস করে দাও 25 টাকা নগদ, আর তোমার যা রোজ বাধা আছে 2 টাকা করে। একটু নিরুপায়ে হাসি হাসিয়া দ্বিধাগ্রস্ত ভাবে দাই মার মুখের দিকে চাহিয়া রহিল। মা মুখ ভার করিয়া বলিলেন, ওই তো বাছা তোমাদের দোষ। একেবারে শেষ সময় মোচড় দিয়ে পাওনা বাড়িয়ে নিতে চাও। দেনা পাওনার কথা তোমার সঙ্গে তো হয়েই আছে কবে থেকে। দাই বলিল, কথা হয়ে থাকলেই কি গরিবের চলে মা? যেখানে 2 টাকা বেশি মিলবে আমাদের সেইখানেতেই নাগদে হবে। মার সাংসারিক অভিজ্ঞতাও কম নয়। বলিলেন, তবে তুমি সেইখানেই যাও বাপু, আমরা অন্য লোক দেখছি। সিধুর বোনকে বলা আছে, ডাকলেই আসবে। শুনিয়া ঘরে সুলতার মাথার মধ্যে ঝিমঝিম করিয়া উঠিল। এমন বিপর্যয় ব্যাপার ঘটিবে, বংশধর ভূমিষ্ঠ হইবে, ছেলের বউ বাঁচিবে কি মরিবে ঠিক নাই। শাশুড়ি তুচ্ছ কটা টাকার জন্য এমন করিতেছেন যে টাকা তারই স্বামী মাথার ঘাম পায়ে ফেলিয়া রোজগার করে। প্রথমেই পাওনা নিয়া গোল বাঁধিলে দায়ী কি আর মন দিয়া নিজের কর্তব্য করিবে? আর্থিক ক্ষতির প্রতিশোধটা দায়ী যদি তার উপরেই নেয়। সুলতার মনে হইল পরমাত্মীয়ের মৃত্যুকালে এ যেন জীবনের মূল্য নিয়া ধন্বন্তরীর সঙ্গে দর কষাকষি করা। মনে মনে সে স্থির করিয়া ফেলিল দায়ীকে একসময় চুপি চুপি জানাইয়া দিবে। টাকার ব্যাপারে তাহার কোনো দোষ নাই। দায়ী যত টাকা চায় সুলতা গোপনে তাহার হাতে দিবে। সে যেন তাহার সমস্ত কলা কৌশল প্রয়োগ করিতে কৃপণতা না করে। এবারের মতো সে যেন তাহাকে বাঁচাইয়া দেয়। ভবিষ্যতে মা আর মরিয়া গেলেও হইবে না। বায়োস্কোপ নয়, বিকাশ খেলা দেখিতে গিয়াছিল। বাড়ি ফিরিতে তাহার 7টা বাজিয়া গেল। কালও যে খেলা দেখিয়া এমনই সময় সে বাড়ি ফিরিয়াছিল সে কথা বিকাশের মনে পড়িল না। বিশেষ করিয়া আজকার দিনটিতে দেরি করার জন্য সে মনে মনে ক্ষুব্ধ হইয়া উঠিল। বিরক্তি গোপন করিবার কোনো চেষ্টাই করিল না। আমাকে একটা খবর পাঠাতে পারল না কেউ? যে সব ব্যবস্থা তোমাদের। মা বলিলেন, খবর পাঠাবার যখন দরকার হলো বাবা, তোর ছুটির সময় হয়েছে, কোথায় তোকে খুঁজে বেড়াতো। বিকাশ যেন এই কৈফিয়তি চাহিয়াছিল। মা আবার বলিলেন, এই তো গেল আতুরে, এখনো কিছুই নয়। বিকাশ জামা কাপড় ছাড়িল না, বিরস মুখে জল চৌকিতে বসিয়া রহিল। এখনো কিছুই নয় সত্য, কিন্তু তাহার দুঃখ অন্য কারণে।
সুলতার সঙ্গে একটা কথা বলিবার সুযোগও তাহার হইল না। এমন ক্ষতি জীবনে আর সম্ভব নয়। ও ঘরে ঢুকিবার আগে তাহার নিকট হইতে শেষ সাহস, শেষ সান্ত্বনা সংগ্রহ করিয়া নিবার কি অধীরভাবেই না জানি সুলতা প্রতীক্ষা করিয়াছিল। তাহাকে এতখানি প্রয়োজন আর কোনোদিনও একটি সংক্ষিপ্ত মুহূর্তের জন্যও কি সুলতার হইবে? সুলতার নির্ভরশীলতার চরম অভিব্যক্তি অগোচরে ব্যর্থ হইয়া গেল ভাবিয়া বিকাশের ক্ষোভের সীমা রহিল না। ও ঘর হইতে সুলতা বাহির হইবে সম্পূর্ণ নতুন হইয়া, সন্তানের জননী। এই পরিচয়ের কাছে তাহার প্রিয়া ও পত্নী সংজ্ঞা তুচ্ছ হইয়া যাইবে। যাক, তাহা অপ্রিয় নয়, কিন্তু এই মহেন্দ্রক্ষণ সন্নিকট হইলে প্রিয়ার বিবর্ণ কপলে যে ক্ষুদ্র একটি চুম্বন দেওয়া হয় নাই, সে আফসোস এই জীবনে আর ঘুচিবে না। সুধাকে ইঙ্গিত করিয়া কাছে ডাকিয়া বিকাশ বলিল, বৌদিকে বলো গে আমি এসেছি। সুধা আতুর ঘরে ঢুকিল এবং ফিরিয়া আসিয়া বলিল, বৌদি জানে। জানে? কেমন করিয়া জানিল? সে জোরে কথা বলে নাই, শব্দ করিয়া হাঁটে নাই, তবু খবর পৌঁছিল। বিকাশ চাহিয়া দেখিল ঘরে কি আলো জ্বালা হইয়াছে। জানলাটা পর্যন্ত ভালো করিয়া আলো হয় নাই। আলোর কার্পণ্যে তাহার রাগ হইয়া গেল। সে ভাবিল, আর আধ ঘন্টার মধ্যে ও ঘর যদি ইহারা ভালোভাবে আলোকিত না করে, সে নিজে ডে লাইট ভাড়া করিয়া আনিবে। ভেতরে কে আছে রে সুধা? মা, ও বাড়ির পিসিমা আর দাই। মিনু? দিদির শরীর ভালো নয়, শুয়েছে। বিকাশের বুকের মধ্যে ছ্যাঁত করিয়া উঠিল। এ সংবাদ শুভ নয়। মৃন্ময়ীকে সে ভালোবাসে। তাহার জীবন সব দিক দিয়া ব্যর্থ হইবার পরে করুণার রসে সে মমতা বাড়িয়াই গিয়াছিল। সুলতার সন্তান সম্ভাবনার কথা প্রকাশ হইবার পরে তাহার মধ্যে যে ভাবান্তর দেখা দিয়েছিল, অন্য কাহারও কাছে তা ধরা না পড়িলেও বিকাশের চোখ এড়ায় নাই। আজ হঠাৎ মৃন্ময়ীর শরীর খারাপ হওয়ায় সবটুকু ইতিহাস অনুমান করিয়া তাহার মন খারাপ হইয়া গেল। সুলতার শুভকর দিনে এ কি অমঙ্গলের ছায়াপাত। জুতা খুলিয়া বিকাশ বারান্দার একপাশে রাখিয়া দিল। জামা খুলিয়া কলতলায় হাত মুখ ধুইয়া আবার জলচৌকিটাতেই বসিল। তাহার ভয়ানক ক্ষুধা পাইয়াছে। তামাকের তৃষ্ণাও যেন ক্ষুধার মতোই অবুঝ। আপিসে যাওয়ার সময় সুলতাকে সে নারকোল কোড়াইতে দেখিয়া গিয়াছিল। তক্তি টক্তি কিছু করিতে পারিয়াছিল কিনা কে জানে। করিয়া থাকিলেও চাহিয়া খাইতে বিকাশের ইচ্ছে করিল না। ক্ষুধার জ্বালা সামান্য, সুলতাও অমন কষ্ট পাইতেছে। সামান্য ক্ষুধার জন্য সে এখন ব্যস্ত হইবে? সুলতার যন্ত্রণা তাহার খাওয়া না খাওয়ার উপরে নির্ভর করে না। খাওয়ার সপক্ষে এছাড়া আর কি যুক্তি বা আছে? রান্নার ভারটা এবেলা সুধার উপরই পড়িয়াছিল। মুখ তাহার গম্ভীর ও চিন্তা ভারাক্রান্ত। একটা বাটিতে মুড়ি আর কয়েকটা নারকেলের সন্দেশ আনিয়া সে দাদার হাতে দিল। তামাকও সাজিয়া আনিল। তারপর অন্তরঙ্গ বান্ধবীর মতো চাপা গলায় জিজ্ঞাসা করিল, বৌদিকে একবার দেখবে দাদা, সারাক্ষণ তোমায় খুঁজছিল। বলিতে বলিতে দাদার প্রতি উচ্ছ্বসিত মমতায় কচি মেয়েটার চোখে জল আসিয়া পড়িল। বিকাশ বিস্মিত হইয়া বলিল, থাক। আচ্ছা বলিয়া রান্নাঘরে ঢুকিয়া সুধা চোখ মুছিতে লাগিল। দাদার দুঃখ এ বাড়িতে তাহার চেয়ে আর কে ভালো করিয়া বোঝে। সারাদিন খায় নাই, কিন্তু কেমন অনিচ্ছার সঙ্গে দাদা খাবার মুখে তুলিতেছিল। হুঁকা হাতে নিয়া কতক্ষণ টান দিতে খেয়াল থাকে নাই। সমবেদনায় সুধার বুক ফুলিয়া ফাঁপিয়া উঠিতে লাগিল। ডালে কাঁটা দিতে দিতে চোখ মুখ বিকৃত করিয়া ঠোঁট কামড়াইয়া সে উচ্ছ্বসিত কান্নার বেগ ঠেকাইয়া রাখিল। মনোবৃত্তির এমন ভয়ানক বিপর্যয় তাহার ক্ষুদ্র জীবনে আর দেখা দেয় নাই। প্রথমে এতটা হয় নাই। দাদার ম্লান মুখ ও ছলছল চোখ দেখা অবধি সে আর সহ্য করিতে পারিতেছিল না। এদিকে তামাক টানিতে টানিতে চারিদিকে চাহিয়া বিকাশ ক্রমাগতই
মনে মনে আশ্চর্য হইয়া যাইতেছিল। এই সময়টির যে কল্পনা সে মনে মনে করিয়া রাখিয়াছিল তার সঙ্গে কিছু মাত্র মিল নাই। সেরকম ছুটোছুটি হাঁকাহাঁকি হইতেছে কই, সমস্তই ধীর মন্থর গতিতে ঘটিয়া চলিতেছে। পুরাতন কাপড় নিতে আসিয়া মা পরম নিশ্চিন্ত মনেই যেন চাকরকে জিনিসের ফর্দ লিখিয়া পয়সা বুঝাইয়া দিলেন। দাঁড়াইয়া দাঁড়াইয়া বৈশগিন্নির সঙ্গে দুদণ্ড আলাপ করিলেন। রান্না সম্বন্ধে সুধাকে কয়েকটা উপদেশও দিলেন। মৃন্ময়ী উপরে শুইয়া আছে। পাঁচু বোধহয় তার ছোট আলোটি জ্বালিয়া অঙ্ক কষিতে বসিয়া গিয়াছে। বেচারির হাফ ইয়ারলি পরীক্ষা আসন্ন। আঁতুরের দিক হইতে কাঠকয়লা পুড়িবার একটা গাঢ় গন্ধ ভাসিয়া আসিতেছে। দাইয়ের অবিশ্রান্ত বকুনি ও মাঝে মাঝে সুলতার মৃদু কাতরানি ছাড়া ঘরে আর কোনো চাঞ্চল্য নাই। অথচ এ কি সহজ ও সাধারণ ব্যাপার! পুরা 10টি মাস ধরিয়া বিধাতা স্বয়ং যে ক্লাইম্যাক্সের আয়োজন করিয়াছেন, এই কি তাহার উপযুক্ত সমারোহ? বিধাতার খেলায় তাড়াহুড়ো নাই বলিয়াই কি সকলে চাঞ্চল্য পরিহার করিয়া কোনো মতে ধৈর্য ধরিয়া আছে? এই চিন্তার শেষটা নিয়া মনে মনে নাড়াচাড়া করিতে করিতে যাহা ঘটিবার ধীরে সুস্থে তাহা ঘটিবেই, এই কথা মানিয়া নেওয়ার মধ্যে যে কতখানি স্বাচ্ছন্দ্য আছে বিকাশ নিজেও সহসা তাহা আবিষ্কার করিয়া ফেলিল। বিকাশের মনে হইল তাহার দুশ্চিন্তা ও সুলতার যন্ত্রণা যে অশেষ নয়, এই কথাটাই সে বাড়িতে পা দেওয়া অবধি স্মরণ করিবার চেষ্টা করিতেছিল। রাত 12টা-1টার মধ্যেই সব চুকিয়া যাইবে আশা করা যায়। যত কষ্টই পাক সুলতা, 12টা-1টা তো এক সময় বাজিবেই। আজ 27 বৎসর ধরিয়া তাহার জীবনে সংখ্যাহীন রাত্রি পোহাইয়াছে, আজিকার রাত্রিও পোহাইবে বই কি। আগামী কল্যের যে সূর্যালোকে সে সন্তানের মুখ দেখিবে, সে সূর্যকে মাটির পৃথিবী কয়েক ঘণ্টার জন্য আড়াল করিয়া রাখিয়াছে মাত্র। জোরে জোরে হুঁকায় কয়েকটা টান দিয়া বিকাশ জামা তুলিয়া নিয়া দোতলায় গেল। নিজের ঘরে পা দিয়াই তাহার চমক লাগিল। এখানেও কি যেন অস্ফুট স্বরে কাঁদিতেছে। ঘরের মেঝেতে আলোটা কমানো ছিল। বাড়াইয়া দিয়া ঠাহর করিয়া বিকাশ দেখিতে পাইল একটা বালিশ আঁকড়াইয়া বিছানায় উপর হইয়া পড়িয়া পাঁচু থরথর করিয়া কাঁপিতেছে এবং মাঝে মাঝে অস্ফুট শব্দ করিয়া কাঁদিতেছে। তাহার পিঠে হাত দিয়া বিকাশ বলিল, ওর আবার কি হলো রে পাঁচু? পাঁচু তৎক্ষণাৎ মামাকে সবলে জড়াইয়া ধরিল। বিহ্বল দৃষ্টিতে চারিদিকে তাকাইয়া বলিল, ভয় করছে মামা। কেন ভয় করছে কেন? যা, ভয়ের কিছু নেই। পাঁচু হাঁপাইতে হাঁপাইতে বলিল, একটা শাকচুন্নি ছাদে বেরিয়ে বেরিয়ে চুল বাঁধছিল, একটা ভূত এসে তাকে জড়িয়ে ধরল। ছেলেটা ঘামে ভিজিয়া গিয়াছিল। ভয়ে সে সত্যই পাইয়াছে, কিন্তু কারণটা বিকাশ বুঝিয়া উঠিতে পারিল না। খোলা জানলা দিয়া ছাদের খানিকটা দেখা যায়। অল্প অল্প জ্যোৎস্নায় মন্দ আলো হয় নাই। ওই ছাদে কিসের উপলক্ষে আজ শাকচুন্নির আবির্ভাব হইল? তাহার চুল বাঁধা দেখিতে ভূতি বা আসিল কোথা হইতে? কিন্তু যে কারণেই ভয় পাইয়া থাক, পাঁচুর ভয় ভাঙানো দরকার। তুই ছায়া দেখেছিস পাঁচু, চল ছাদে, দেখবি কিচ্ছু নেই। পাঁচু সভয়ে বলিল, না মামা। কিন্তু বিকাশ তাহা শুনিল না। পাঁচুকে শক্ত করিয়া বুকে চাপিয়া ধরিয়া ছাদের দিকে চলিতে চলিতে হাসিয়া বলিল, আমার সঙ্গে যাচ্ছিস? তোর ভয় কি রে? ভূতের আমি কান মলে দেব। ছাদে গিয়া দেখা গেল শাকচুন্নির কথাটা নেহাত মিথ্যে নয়। চুল আলাইয়া দিয়া মৃন্ময়ী অসংবৃত্ত বেশে ছাদের আলিশার সঙ্গে মিশিয়া বসিয়া আছে। পায়ের শব্দেও সে মুখ তুলিল না। তুই যে এখানে মিনু? মৃন্ময়ী কলহের সুরে বলিল, কেন, এখানে কি আমার থাকতে নেই নাকি? বিকাশ বলিল, মিথ্যে চটিস কেন? পাঁচু বড় ভয় পেয়েছে। মাথা ধরা কমাতে তুই ছাদে বেড়াচ্ছিলি, ও মনে করলো আমাদের বাড়িতে আজ একটা শাকচুন্নি বা এলো। যে ফর্সা কাপড় তুই পরিস। মিনু ঝাঁঝালো সুরে বলিল, এবার থেকে ময়লা কাপড় পরব। ধোপার পয়সা দিতে তোমার কষ্ট হয় জানতাম না দাদা। বিকাশ অবাক হইয়া গেল।
মৃন্ময়ীর মেজাজ সবসময় ভালো থাকে না, কিন্তু এভাবে কলহ করাও তাহার স্বভাব নয়। তথাপি সকৌতুকে হাসিয়াই বিকাশ বলিল, হয়তো কষ্ট, তোর জন্য একটা পয়সা খরচা করতেও আমার কষ্ট হয়, কিন্তু তোর ভূতটা কই রে? মৃন্ময়ী চমকাইয়া উঠিল, ভূত? ভূত কি? পাঁচু দেখেছে, তুই বেড়াচ্ছিলি, একটা ভূত এসে তোকে জড়িয়ে ধরল। মৃন্ময়ী হঠাৎ যেন খেপিয়া গেল। তুই দেখেছিস পাঁচু? মিথ্যেবাদী হারামজাদা, দেখেছিস তুই? চাঁদের আলোয় তাহার গালে জলের দাগ চকচক করে, চোখ যেন পাগল মেয়ের রাগ করা চোখ। মনে হয় পাঁচুকে সে আঘাত করিবে, কিন্তু হঠাৎ সে সুর বদলাইল। ওটাকে ভূত মনে করেছিল বোধহয়। মৃন্ময়ী নিজের ছায়াটা দেখাইয়া দিল, একটা হস্তবাহু বাড়াইয়া ছায়াও তাহার কথায় সায় দিল। পাঁচুকে নিচে নামাইয়া দিয়া বিকাশ স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিল। মৃন্ময়ী প্রশ্ন করিল, কি ভাবছ শুনি? ভাবছি পাঁচু কেন ভয় পেল? তোকে তো ও কতদিন অন্ধকারে ছাদে ঘুরতে দেখেছে, আর আজ এমন জ্যোৎস্না, এও কি সুলতার দোষ রে? মৃন্ময়ী শুষ্ক স্বরে বলিল, তাছাড়া কি? বিকাশ নিঃশ্বাস ফেলিয়া বলিল, চল মিনু, আমরা নিচে যাই। নিচে গিয়ে কি করব? তোমার বউয়ের সেবা করলে কি তোর পাপ হবে? বড় নির্লজ্জ তুই, বড় ছোট মন তোর। এমন কঠিন কথা দাদার কাছে মৃন্ময়ী জীবনে আর শোনে নাই। সে কাঁদিয়া ফেলিল, বউকে আমি হিংসা করি না দাদা, তোমার গা ছুঁয়ে বলছি, একটুও হিংসা করি না। বিকাশ তাহাকে শান্ত করিবার চেষ্টা পর্যন্ত করিল না, সংক্ষেপে শুধু বলিল, তা জানি, চল। রাত 9টায় সুলতা চেঁচাইতে আরম্ভ করিয়া দিল, থামিল 11টার সময়, একেবারে অজ্ঞান হইয়া। বিকাশ সভায় বলিল, ও কি হলো, মরে গেল নাকি ডাক্তারবাবু? ডাক্তার বসিয়া বসিয়া ঝিমাইতেছিলেন, বলিলেন, যান মশাই, আপনি রাস্তায় যান। বিকাশ মিনতি করিয়া বলিল, আপনি আরেকবার দেখে আসুন ডাক্তারবাবু, এমন আচমকা চুপ করে গেল, আমার ভালো বোধ হচ্ছে না। ডাক্তার উঠিলেন, 5 মিনিটের মধ্যে ফিরিয়া আসিয়া রিপোর্ট দিলেন, অস্বাভাবিক কিছুই ঘটে নাই, সুলতা শুধু অজ্ঞান হইয়া পড়িয়াছে। অজ্ঞান? ডাক্তার বিরক্ত হইয়া বলিলেন, আচ্ছা পাগল তো আপনি, আপনার জন্য দরকার মতো উনি অজ্ঞানও হতে পারবেন না? বিকাশ ছটপট করিতেছিল, এবারে বসিল। কোলাহল সমারোহ নাই বলিয়া সন্ধ্যায় সে বিস্মিত হইয়াছিল। এখন আর ও বিষয় নালিশ করিবার কিছু নাই। সুলতা একাই সমারোহের সীমা রাখে নাই। সমস্ত বাড়িটা অস্বাভাবিক স্তব্ধ হইয়া পড়িয়াছে। সুলতা হয়তো আর শব্দ করিবে না, এ স্তব্ধতা ভাঙিবে একেবারে শঙ্খধ্বনিতে, যদি ছেলে হয়। শাঁখ সম্ভবত মৃন্ময়ী বাজাইবে। শঙ্খ হাতে সেই যে সে প্রহরীর মতো আতুর ঘরের দরজায় বসিয়াছিল, একবারও সেখান হইতে নড়ে নাই। ভীত পাঁচুর সঙ্গে সুধাকেও শুইতে হইয়াছিল। তাহারা দুজনেই ঘুমাইয়া পড়িয়াছে, গাঢ় অবসাদের গাঢ় ঘুম। কাল সকালের আগে টানিয়া তুলিলেও তাহাদের ঘুম ভাঙিবে না। সুস্থ সানন্দ চিত্তে কাল তাহারা নবাগতকে দেখিবে, কিন্তু আজিকার অভিজ্ঞতা তাহারা ভুলিবে না কোনো দিন। জীবনের ক্রমবিকাশের সঙ্গে খাপ খাইতে হয়তো ক্রমাগত রূপান্তর নিবে, কিন্তু কখনো বিস্মৃতিতে তলাইয়া যাইবে না। হাঁটুর মধ্যে মুখ গুজিয়া দিয়া বিকাশ ভাবিতে লাগিল, সমস্ত জীবন মানুষ দুঃখ ভোগ করে, রোগে শোকে কষ্ট পায়, কিন্তু সর্বাপেক্ষা ভয়ঙ্কর তাহার জন্মগ্রহণ। কিন্তু কেন এই অনাবশ্যক বিভৎসতার মধ্যে দিয়া কে মানুষকে পৃথিবীতে পাঠায়? খোকা আসিবে আসুক, কিন্তু এ যে বর্গী আসারও বাড়া। শেষ হল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প জন্মের ইতিহাস। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।